হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠা নং 56 ভিডিও পাঠ নং 1 করব। পঞ্চম পাঠে মিষ্টি মুখ এই অধ্যায়টি আমরা করব। আজ আমার বাড়িতে 3 জন বন্ধু বেড়াতে এসেছে। আমি বন্ধুদের জন্য মিষ্টি কিনতে দোকানে এলাম, কিন্তু কতগুলো মিষ্টি কিনব ভাবছি। যদি সন্দেশ 4টে কিনি তাহলে আমরা 3 জন বন্ধুকে যেহেতু দিতে হবে, তাহলে একটা প্লেটের মধ্যে 2টো সন্দেশ রাখা হলো, আর একটা প্লেটের মধ্যে একটা সন্দেশ, আর একটা প্লেটের মধ্যে একটা সন্দেশ। কিন্তু দেখছি যে এখানে সমান ভাগে ভাগ করে দিতে পারছি না, কেন কি একজন পাচ্ছে একটা সন্দেশ, একজন পাচ্ছে 2টো সন্দেশ, তাহলে সমান তো হলো না। তারপরে যদি সন্দেশ 3টে কিনি, মানে 4টে না কিনে সে যদি 3টে কিনে, তাহলে আমরা একটা প্লেটের মধ্যে একটা সন্দেশ, তাহলে এরকম 3টে প্লেটের মধ্যে 3টা সন্দেশ, মানে সমান ভাগে ভাগ করে দিতে পারবো, একটা একটা করে দিতে পারছি। তাহলে এক্ষেত্রে দেখলাম 3টে সন্দেশ কিনলে পরে একটা একটা করে 3 জনই পাচ্ছে, কিন্তু যখন 4টা সন্দেশ কিনছে তখন কিন্তু সমানভাবে পাচ্ছে না। তাহলে এটা কিন্তু সমান ভাগে পাচ্ছে যখন 3টি সন্দেশ কিনল। যদি 6টি সন্দেশ কিনে তাহলে সেক্ষেত্রে দেখো একটা প্লেটের মধ্যে 2টো, আর একটা প্লেটের মধ্যে 2টো, আর একটা প্লেটের মধ্যে 2টো। যেহেতু বন্ধু সংখ্যা 3 জন, তাহলে 3টা প্লেটের প্রয়োজন আছে, আর 3টা প্লেটে সমান সংখ্যক সন্দেশ দিতে পারছে, মানে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এবার যদি সন্দেশ 5টা কিনি তাহলে দেখো এখানে কিন্তু সমান সংখ্যক সন্দেশ আমরা দিতে পারছি না। একটা প্লেটের মধ্যে 2টো সন্দেশ রাখছি, আর একটা প্লেটের মধ্যে 2টো, 4টে, তাহলে আর একটা প্লেটে একটা হলো, তাহলে সমান ভাগে ভাগ করে দিতে পারবো না। তাহলে আমরা 4টা সন্দেশ যখন কিনবো তাহলে 3 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারছি না, আর 5টা সন্দেশ কিনলেও পরও 3 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারছি না। যদি সন্দেশ সংখ্যা 9টি হয়, অর্থাৎ যদি সন্দেশ 9টা কিনি তাহলে আমরা একটা প্লেটের মধ্যে 3টা সন্দেশ, এই প্লেটের মধ্যেও 3টা সন্দেশ, এই প্লেটের মধ্যেও 3টা সন্দেশ, তাহলে দেখো সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এবার এখান থেকে আমরা কি শিখলাম, যে বন্ধু সংখ্যা যখন 3 জন, তাহলে আমরা 3টি সন্দেশ কিনলে সমান ভাগে ভাগ করে দিতে পারছি। 3-এর থেকে আবার 3 যোগ করো তাহলে তো 6 পাবো, তাহলে 6টি সন্দেশ হলেও পরেও আমরা 2টো 2টো করে দিতে পারছি। তারপরে 6-এর সাথে আবার 3 যোগ করো তাহলে কত পাচ্ছি, 9, অর্থাৎ 9টি সন্দেশ কিনলে সমান ভাগে ভাগ করে দিতে পারছি। তাই 3 জন বন্ধুকে যেহেতু দিতে হবে, তাহলে আমরা কি করব, 3 জন বন্ধুকে দিতে হবে, এর জন্য একটা করে সন্দেশ দিতে পারছি, তাহলে 3, 3-এর সাথে 3 যোগ করে নাও তাহলে কত পাবো, 6, 6-এর সাথে 3 যোগ করো 9, 9-এর সাথে আবার 3 যোগ, 9, 10, 11, 12, 12 পেলাম, 12-র সাথে আবার 3 যোগ, 12, 13, 14, 15, এভাবে কিন্তু যোগ করে করে আমরা যাবো। 12-র পরে 3 যোগ করো 18, 18-র সাথে 3 যোগ করো 18, 19, 20, 21 পাবো এভাবে। 21-এর সাথে আবার 3 যোগ করো 21, 22, 23, 24, তারপরে বাকি সংখ্যাগুলো আসতেই থাকবে। এই জন্য এখানে দেখো বিন্দু বিন্দু ভাঙা ভাঙা বিন্দু দিয়ে দেখিয়েছে। 24-এর পরে কত হবে, আবার 3 যোগ করে 24, 25, 26, 27, আবার 3 যোগ করে 28, 29, 30, অর্থাৎ 3-এর ঘরে যে নাম হতোটা সেটাই কিন্তু আসছে। দেখো 3 অক্ষ 3, 3 দুনে 6, 3 থেকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, এভাবে কিন্তু চলতেই থাকবে সংখ্যা। তাহলে এই ধরনের সংখ্যা আমরা লিখে কখনোই শেষ করতে পারি না, এই জন্য আমরা ভাঙা ভাঙা বিন্দু নিয়ে বা ডট ডট বিন্দু নিয়ে দেখাবো। যে সংখ্যায় সন্দেশ কিনতে হবে এই সংখ্যাগুলো 3-এর গুণিতক। তাহলে এবার আমরা শিখব 3-এর গুণিতক। গুণিতক মানে কি, 3-এর সাথে 3 যোগ করে করে যতগুলো সংখ্যা পাবো সেটাই কিন্তু গুণিতক। এই যে দেখো 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে 12, তাহলে এইভাবে কিন্তু গুণিতক বের করতে হয়। এবার পরে দেখো উদাহরণস্বরূপ এখানে আরেকটা দিয়েছে, যদি 4 জন বন্ধু আসতো, যেমন এখানে লিখেছে গল্পের মধ্যে যে 3 জন বন্ধু বলছে, এবার 3 জন না এসে যদি 4 জন বন্ধু আসতো তাহলে সমান সংখ্যক সন্দেশ আমরা কি করে দিতাম, তাহলে তখন কিন্তু এইভাবে দেব, অর্থাৎ 4 জন বন্ধু তাহলে একটা একটা করে সন্দেশ দেব, একটা করে দিতে হবে যেহেতু 4 জন বন্ধু। তাহলে 4-এর সাথে 4 যোগ করে নাও কত হলো 8, 8-এর সাথে 4 যোগ করো 8, 9, 10, 11, 12,
কত পাবো 12, 12-র সাথে আবার 4 যোগ করো 12, 13, 14, 15, 16, এভাবে 4 যোগ করে যাবো, 16 4-এ 20, 20 4-এ 24, তারপরে এভাবে পাবো আমরা 24 সাথে 4 যোগ করলে পরে 28, 28 সাথে 4 যোগ করলে পরে 32, এভাবে চলতেই থাকবে। দেখো 4-এর ঘরের যে নাম হতো সেটাই কিন্তু আসছে, 4 অক্ষ 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 40-এর পরেও 44, 48, 42, 52, এভাবে কিন্তু আসতেই থাকবে। 40-এর পরে একবারে আসবে 44, 44-এর পরে আসবে এরকম 44, 45, 46, 47, 48, তারপরে আসবে 52, এভাবে কিন্তু আমরা কখনোই গুণিতক লিখে শেষ করতে পারি না, এই জন্য ডট ডট দেওয়া হয়, সংখ্যায় সন্দেশ কিনতে হবে। তাহলে এই সংখ্যাগুলো কার গুণিতক বলবো? 4-এর গুণিতক, অর্থাৎ প্রথম যে সংখ্যাটি থাকবে তারই গুণিতক। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি হলো, সাধারণ বলতে যেই সংখ্যাটি দুটো গুণিতকের মধ্যেই রয়েছে। তাহলে দেখো 3-এর গুণিতকের মধ্যে রয়েছে 12, 4-এর গুণিতকের মধ্যে রয়েছে 12, এই জন্য দেখো এটাকে একটা বক্সের মধ্যে রেখেছে। তারপরে 3-এর গুণিতকে রয়েছে 24, আবার 4-এর গুণিতকে পাচ্ছে 24, এগুলোকে আমরা সাধারণ বলবো। সাধারণ কথার অর্থ হচ্ছে যেই গুণিতকটি বা যেই সংখ্যাটি দুটো গুণিতকের মধ্যে রয়েছে। তাহলে 12 আর কি দেখতে পাচ্ছি 24, এই যে দেখো। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি হলো 12, 24, তারপরটা আসবে 36। কেন এখানে যদি আমরা কমপ্লিট করতাম তাহলে 24-এর সাথে আবার 3 যোগ করো 27, 27-এর সাথে 3 যোগ করো 30, 30-এর সাথে 3 যোগ করো 33, তারপরে আসতো 36। আর এখানে 4-এর ঘরে 4-এর গুণিতক যেহেতু, তাহলে 24, 24-এর পরে আবার 4 যোগ করলে 28, 28-এর পরে 32, 32-এর পরে 36, দেখো পেয়ে যাচ্ছি। তাহলে 24-এর পরে কত আসবে 36, তারপরে আসতেই থাকবে। এভাবে অসংখ্য আমরা সাধারণ গুণিতক বের করতে পারি। তাহলে 3 ও 4-এর সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, দেখো এখানে একটা লাইন ভীষণ ইম্পর্টেন্ট, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে, এখানে ল নেব, তারপরে এখান থেকে দন্তেশ্বয় আকার নেব, আর এখান থেকে গয়ের রুস্য নেব। তাহলে কি হলো? লসাগু। এই যে দেখো পরবর্তী লসাগু কথাটি পাচ্ছি। তাহলে লসাগুর পুরো কথার অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার লঘিষ্ঠ কথার অর্থ কি? লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম, মানে সব থেকে ছোট, ক্ষুদ্রতম। কেন এখানে বলে দিয়েছে সব থেকে বা সবচেয়ে ছোট, সেটাই হচ্ছে লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 12, 24 না 36? অবশ্যই 12, এই জন্য 12 লিখেছে। 3 ও 4-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে 12। তাহলে 3 ও 4-এর লঘিষ্ঠ না লিখে, এত বড় কথাটি না লিখে আমরা সেটাকে সংক্ষিপ্তভাবে লিখব লসাগু। তাহলে 3 ও 4-এর লসাগু কত? 12। এরকম অনেক সংখ্যা থাকবে, কিন্তু যখনই ল থাকবে মানে সব থেকে ছোট, সেটা নিতে হবে। তাই কমপক্ষে 12টা সন্দেশ কিনলে, 12টা যদি সন্দেশ কিনলে 3 জন বন্ধুকে, আবার 4 জন বন্ধুকেও না ভেঙে, বলছে না ভেঙে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। 12টা সন্দেশ যদি কিনে তাহলে 3 জন বন্ধুকেও দিতে পারবে, 4 জন বন্ধুকেও দিতে পারবে। মানে সন্দেশগুলো না ভেঙে গোটা গোটা দিতে হবে, না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে দেওয়া যাবে। তাহলে কি করে 3 জনকে আমরা 12টা সন্দেশ দেবো? দেখো, একটা প্লেটে 4টা করে যদি সন্দেশ সাজিয়ে নিই তাহলে 3 4 12, আর যখন 4 জন বন্ধুকে দেবো তখন একটা প্লেটের মধ্যে 3টা করে সন্দেশ রাখবো গোটা গোটা। ধরে নাও 12টি সন্দেশ দেবো আমরা 3 জন বন্ধুকে, তাহলে একটা প্লেটের মধ্যে কটা? এরকম আমাদের 3 জনকে দেবো, তাহলে 3টা প্লেট নিলাম। 3টা প্লেটের মধ্যে আমরা একটা প্লেটে সন্দেশ রাখতে হবে 4টা করে। তাহলে 4 4 কত হলো? 8, 8 আর 4 কত? 12। এটা হলো 3 জন বন্ধুকে দেওয়া হলো, 3 জনকে। এবার যদি আমরা 4 জন বন্ধুকে দিই তাহলে 4টা প্লেট সাজাতে হবে। 4টা প্লেটের মধ্যে আমরা 12টি সন্দেশ রাখবো, তাহলে কটি করে রাখতে হবে? একটি প্লেটে 3টা, 3 3 6, 3 9, 9 আর 3 9 10 11 12। তাহলে এখানে 4 জনকে দিতে পারবো, 4 জনকে দেওয়া যাবে। তাহলে দেখো সমান সংখ্যক তো দিতে পারছি না, কেন কি 3 জনকে দিতে গেলে 4টা করে সন্দেশ দিতে হবে, আর 4 জনকে দিতে গেলে সন্দেশ সংখ্যা কমাতে হলো, একটা করে সন্দেশ কমালাম।
তবে না ভেঙে আমরা সন্দেশ দিতে পারছি, মানে গোটা গোটা সন্দেশ দিতে পারছি। এরপর হাতে কলমে একটি কাগজের টুকরো নিলাম যাতে সমান 3টি বর্গ আছে। এখানে বর্গ বলতে এই ঘরগুলোর কথা বলা হচ্ছে। বর্গ বলতে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এখানে 4টি যে বাহু, 4টি বাহু সমান মাপের। দেখো এই বরাবর দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, আবার এই বাহুর সাথে এই বাহু সমান, এগুলোকে আমরা বর্গ বলে থাকি। তাহলে একটি কাগজের টুকরো নিলাম যাতে সমান 3টি বর্গ আছে। এই দেখো 1 2 3, তাহলে কাগজ, এই হচ্ছে 3টি, তাহলে এই যে দেখো 3 লিখেছে, 3টি বর্গ, 1 2 3। দুটি কাগজ, দুটি কাগজ, এটা একটি, ঠিক তার নিচে আরেকটি, তাহলে দুটি হয়ে গেল। দেখো এখানে একটি, তার নিচে আরেকটি, তাহলে দুটি কি হলো, কাগজ। এই যে কাগজ, একটা কাগজে কটি বর্গ থাকে, 3টি, তাহলে এখানে মোট কটি হলো, 1 2 3 4 5 6, তাহলে 6টি বর্গ। এবার 3টি কাগজ, এখানে 1 2, এবার এর নিচে আরেকটা বসাবো, তাহলে 1 2 3, এই যে দেখো এই বরাবর একটা, দুটো, 3টে, তাহলে মোট কটি ঘর হলো, 1 2 3 4 5 6 7 8 9টি বর্গ পাচ্ছি। এবার আরেকটি নিব, অর্থাৎ 3-এর জায়গায় এবার 4টি কাগজ, এখানে 3টি ছিল এই বরাবর, সারি বরাবর, তার ঠিক নিচে আরেকটি বসাবে, যে 1 2 3 4টি বসানোর পর এবার যদি ঘর সংখ্যা গণি, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি বর্গ হচ্ছে। এবার একটি কাগজের টুকরো নিলাম যাতে আগের একই মাপের সমান 4টি বর্গ আছে, এর মাপগুলো একই থাকতে হবে। তাহলে কাগজটি আমরা এভাবে, মানে স্তম্ভ বরাবর, এটাকে স্তম্ভ বরাবর রেখেছে, যেমন পেনটাকে যদি এভাবে রাখি, এটা কিন্তু স্তম্ভ বরাবর, বা পেনের ক্যাপটা দিয়ে যদি দেখাই, তাহলে পেনের ক্যাপটা কিন্তু স্তম্ভ বরাবর আছে। যখনই আমরা পেনের ক্যাপটাকে এইভাবে ঘুরিয়ে দেবো, তখন এটা সারি বলবো, মানে এই বরাবর। তাহলে প্রথমে আমরা এই বরাবর রেখেছিল কাগজটি, এবার এই কাগজটি ঘুরিয়ে এই বরাবর রাখলো, কিন্তু এখানে 4টি করে বর্গ রাখলো, যেমন এখানে 3টি ছিল, এখানে 4টি, দেখো 1 2 3 4। এবার এর ধারে আরেকটি কাগজের টুকরো রাখলো, দুটি কাগজ রাখলো, তাহলে একটা কাগজে 4টি করে ঘর যদি থাকে, তাহলে দুটোতে কটা হবে তার পাশেই বসাবো, তাহলে 1 2 3 4 5 6 7 8টি বর্গ। এবার 3টি কাগজ, তাহলে এখানে 1 2 3, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি বর্গ থাকছে এখানে। চারটি কাগজ আর 3টি কাগজের উপর বসালে মিশে যায়। কেন মিশে যাবে, তার কারণ এখানে ঘর সংখ্যা কটি, 12টি, এখানে ঘর সংখ্যা কটি, 12টি, তাহলে এই কাগজটিকে তুলে যদি এর পাশে বা এর উপরে বসিয়ে দিই, তাহলে কিন্তু পুরোপুরি মিশে যাবে। এই কাগজটিকে কেটে আমরা ঠিক এর উপরে যদি বসাই, তাহলে পুরোপুরি মিশে যাবে, কেন এখানেও 12টি বর্গ, এখানেও 12টি বর্গ, তাহলে এটা হচ্ছে 3টি কাগজ, আর এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে 4টি কাগজ। তাই 3 ও 4 এর লসাগু কত হলো, 12, কেন কি কাগজের বর্গ সংখ্যা 12টি, আর 4টি কাগজের ঘর, সেটাও আমরা পেলাম 12টি। ইম্পর্টেন্ট লাইন এখানে, লসাগু কথার পূর্ণরূপ আমরা প্রথমে দেখলাম লঘিষ্ঠ, লতে লঘিষ্ঠ, দন্ত্যস্বয় আকারে সাধারণ, গয় রুস্যকারী হচ্ছে গুণিত। এরপর পার্ট 2-এ আমরা পৃষ্ঠা নাম্বার 58 বাকি আলোচনাটুকু করব।